ইসরায়েল এবার সরাসরি আক্রমণ করেছে। সরাসরি আক্রমণ করেছে। কি হয়েছে? একটা টু শব্দটি করবে না। কেউ না, কেউ যাক, কেউ ইসরায়েলের পক্ষে নিয়ে মারামারি করুক দেখি। ইরানের পক্ষে নিয়ে ফাইট করতে যাক। কার কত মুরদ সরাসরি বলুক। আমেরিকা ইসরায়েলের পক্ষে যুদ্ধ ঘোষণা করেছে। রাইট? আপনি ইরানের পক্ষে নিয়ে যুদ্ধ ঘোষণা করেন। কার কত মুরদ একটু দেখতে চাই। আমি বলেছিলাম ইরান কাউকে সঙ্গে মাদুর সঙ্গী হিসেবে পাইছে। ওই চিঙ্কুবামদের মিছিলে আমেরিকার কিছু যায় আসে না। চিঙ্কুবামদের মিছিল ওই একটা উপজেলার সরিষাবাড়ি নামে একটা উপজেলা আছে আমাদের। বা মধুপুর যান বা ইসলামপুর যান বা অন্য যান যে আপনি যেকোনো উপজেলায় যান। ঠিক আছে? যেকোনো জায়গায় যান। কাপাসিয়া যান। এরকম উপজেলার একটা যে শক্তি আছে সারা বাংলাদেশের চিঙ্কুবামের অতটুকু শক্তি নাই, সাহস নেই। ভুইলে লাভ আছে? এরা কিছুই করতে পারবে না। আর তো রাষ্ট্র ঠেকাবে এরা। মসজিদের খাদেমের চাইতে বাংলাদেশের বুদ্ধিজীবীদের গুরুত্ব এবং ক্ষমতা কম। এটা আপনি জানেন। বরং বাংলাদেশে ইউটিউবার আছেন আসাদ নূর, এদের ক্ষমতা বেশি একটা বুদ্ধিজীবীর চাইতে। তার সমাজে প্রভাব পড়ে। আসিফ মহিউদ্দিনের কথা বেশি প্রভাব পড়ে বাংলাদেশের ওই বালছাল বুদ্ধিজীবীর চাইতে। কারণ বুদ্ধিজীবীরা ফ্রডের কোনো কাজই নেই। কোনো কাজ করতে পারে না। আগে ছিল। আগে যখন বিবৃতি দিত না ১০ জন বুদ্ধিজীবী, এরশাদের আমলেও যখন বুদ্ধিজীবীরা বিবৃতি দিত, বাংলাদেশের সরকার কেঁপে উঠত, সেনাবাহিনী কেঁপে উঠত, ভয়ে থাকত। কিন্তু এখন এগুলো ৫ পয়সার দাম নাই এদের এইসব বুদ্ধিজীবীদের। কারণ সব দালাল, সব হলো সুবিধাবাদী। তাদের কোনো দাম নাই। যেটা বলতেছিলাম যুদ্ধ হবে। ওই যে বললাম মুরব্বীরা বলেছে যে ছোট, ছোট বিপদ কিন্তু বড় বিপদের আলামত। যখন মাদুরোকে ধরে নিয়ে গেছে, এটা কিন্তু একটা ইশারা ছিল অনেকের প্রতি যে সুদূর-বুদূর কইরো না আমেরিকার সাথে। এইভাবে ধরে নিয়ে যান। এখন মাদুরোকে ধরে নেয়া যাওয়া ন্যায়, অন্যায় সেটা আলাদা বিতর্ক। আমি বলছি যুদ্ধ। যুদ্ধ হবেই। যুদ্ধ হওয়ারই কথা। এখানে তো হবেই। আপনি ইসরায়েলকে কেন পয়দা করা হয়েছে? পাকিস্তানকে কেন পয়দা করা হয়েছে? এগুলো তো যুদ্ধের জন্য এদের পয়দা করে হবেই, যুদ্ধ হবেই। আচ্ছা এখন তো শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ, আমাকে বলবেন। এখন তো শোনা যাচ্ছে আশা করি। আচ্ছা এখন আমাকে শুনতে পাচ্ছেন? কেউ একটু কমেন্টস করবেন? আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। কেউ একটু কমেন্টস করেন। আমাকে শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। বন্ধ করছেন। যেটা বলতেছিলাম, এই যুদ্ধটা হবে অর্থনীতির জন্যে। এই যুদ্ধ হবে ইসরায়েল একটা গ্রেটার ইসরায়েল করার তার স্বপ্ন আছে। এবং সেটা সে করবে। আপনি ঠেকাইতে পারবেন না। আপনি ঠেকাতে পারবেন না। আপনি যত কিছুই করেন, যত কথাই বলেন আপনি ঠেকাইতে পারবেন না। গ্রেটার ইসরায়েল সেটা হবেই। এখন সেটা ন্যায় অন্যায় সেটা আলাদা বিষয়। ন্যায় অন্যায় আলাদা বিষয়। এটা হবে আপনি ঠেকাইতে পারবেন না। কারণ এটা ঠেকাইতে গেলে আপনার যে মেধা, আপনার যে যোগ্যতা, আপনার যে বুদ্ধি সেটা তো নাই। সহনশীলতা নাই। আপনার ভবিষ্যৎ লক্ষ্য কি? আর আপনি কিভাবে ঠেকাবেন? এখন বলবেন যে গ্রেটার ইসরায়েল গড়ার স্বপ্ন এটা তো ঠিক না। তা আপনি যখন বলবেন সারা পৃথিবীতে ইসলাম কায়েম করবেন, গজাতুল হিন্দ করবেন, সারা পৃথিবীতে খিলাফত বানাবেন। আপনি বাংলাদেশের মামুনুলের মতো লিল্লা ঘরেরা খিলাফত করার স্বপ্ন দেখে। তা মামুনুলেরা যদি সারা দুনিয়াতে খেলাফতের স্বপ্ন দেখে, তো ইসরায়েলের মতো রাষ্ট্র ইহুদি হলেও তাদের কেন স্বপ্ন থাকবে না? তাদের জ্ঞান, বুদ্ধি, চেহারা, সুরাত, অর্থ, বিদ্যা, বুদ্ধি কোথায় এরা পিছিয়ে আছে? কোন জায়গায় পিছিয়ে আছে? তো এরা কেন স্বপ্ন দেখবে না? আপনি যদি মামুনুল মাদ্রাসা দিয়ে কয়টা লিল্লা ঘর পোলাপান নিয়ে ওই কয়টা বলৎকারী সেন্টার খুলে যদি বিশ্ব দখল করার চিন্তা করে, তাহলে ইসরায়েল কেন করবে না? আবার বলছি, আমি তার সাথে একমত কিনা, ভুল শুদ্ধ কিনা সেই আলোচনায় যাচ্ছি না আমি। আমি আপনাকে রিয়ালিটিটা বলছি। তারা তো স্বপ্ন দেখবেই। দেখতেই পারে বিশ্ব জয়ের। ইসরায়েল পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত জাতি। সেই কথা তো আপনারা বলেন। হাজার, হাজার বছর সে নির্যাতিত হয়েছে। তাকে ধ্বংস করা যায় নাই। এখন এমনকি তারা এখন একেবারে আরবদের বুকের ভিতরে গিয়ে বাসা বাঁধছে। মৌমাছির মতো। ওই যে আমাদের অঞ্চলে দেখবেন ভেঙ্গুলিয়ার বাসা হয়। মৌমাছির সাথে ভেঙ্গুলিয়া কিন্তু মারাত্মক। মানে মৌমাছির চাক ভাঙতে যায় কিন্তু কিন্তু পাইপ ভাঙতে যায় কিন্তু কেউ ভেঙ্গুলের বাক্স ভাঙতে যায় না। মানে যে কলসির মতো যেটা ওখানে কিন্তু যায় না ভয়ে। তো এটা ভেঙ্গুলের বাসা আমাদের হলো বাহা। ভেঙ্গুলের বাসা করেছে ইসরায়েল। আপনি সরাইতে পারবেন না। চাইলেও পারবেন না। যখন আমেরিকা, আমেরিকার আচ্ছা আমেরিকার ইশারায় যখন আফগানিস্তান হামলা করছে, আপনি তো নীরব। এবার দেখবেন মিছিল করবে। এবার দেখুন সিংহরা মিছিল শুরু করে ইরানে হামলা কেন? মিছিল শুরু। কিন্তু আফগানিস্তানে যে হামলা করছে এটা নিয়ে কেউ কিন্তু মিছিল করে। টু শব্দটি করে নাই। একটা বদবাইও ত্যাগ করে নাই। এদের জন্য দেখবেন চিৎকার চেঁচামেচি করবে। এই হামলাটা অনিবার্য ছিল।
বরং আরো আগে হওয়ার কথা ছিল, বরং দেরি হয়ে গেছে বিভিন্ন কারণে। তারা সবাইকে যে পাকিস্তানকে ব্যস্ত রেখেছে আফগানিস্তান, এটা বুঝলেন? যেদিন পাকিস্তান যেদিন সৌদি আরবের সাথে সামরিক চুক্তি করে, আমি তখনই ধরে নিয়েছি মধ্যপ্রাচ্যে গেম হবে। শুধু মাদুরের কারণে না, তখনই বুঝতে পারছি যে পাকিস্তানকে একটা ফ্রেমের মধ্যে আটকায় দিল। মানে একটা তার জন্য একটা সাপের বাক্স বানাইলো ছোট। ওই বাক্সের মধ্যে আবার কিছু ছোট, ছোট ঘরসার মধ্যে পাকিস্তানকে বন্দী করে ফেললো। আসিফ মনিরকে যেদিন চা খাওয়াইছে, সেদিনই বুঝে ফেলেছি আমেরিকার বড় গেম আছে। এটা তো পরিষ্কার। কামলারে যখন আপনি আপনার বেডে বসাইয়া চা খাওয়াবেন, তখন বুঝতে হবে আপনি বাগে আছেন একটু, বিপদে আছেন, যেটা এই কামলা ছাড়া হবে না। নইলে কামলারে কোনোদিন ওই যে আপনার বাড়ির কাজ করে তারে আপনি বিছানাতে বসাবেন না। বক্তব্য পরিষ্কার। তা আসিফ মনিরে যখন ডাইকে নিয়ে গেছে আমেরিকা, চা খাওয়াইছে ভারতের সাথে পাল্লা দিয়ে, তখন আমি বুঝে ফেলেছি। দাল মেঘুজ কালা হায়। অনেক কিছু যোগ করবেন। বরং হামলাটা দেরিতে হলো। এই যে ইসরায়েল যে হামলা, এখন দেখি নিউজগুলো কি লিখেছে। আচ্ছা, আমি যথারীতি আগে আপনাদের আমি বাংলা পরে শোনাই। আগে হিন্দি নিউজগুলো আগে শোনাই দেই। হিন্দি নিউজগুলো কি বলছে? হিন্দি নিউজগুলো বলতেছে, আবারও ১ম এ কোনটা থেকে শোনাবো? আচ্ছা, দৈনিক জাগরণ। এটা হচ্ছে হিন্দি দৈনিক জাগরণ থেকে। হিন্দি দৈনিক জাগরণ। দৈনিক জাগরণ শিরোনাম করেছে, दैनिक जागरण शिरोनाम करेছে, अमेरिका इजराइल का ईरान पर हमला, खमेनाई के ऑफिस के पास दागी मिसाइल, तेहरान में धमाके की आवाज। কি আছে দেখি। হ্যাঁ, ডিজিটাল ডেস্ক নয় দিল্লি। এটা বলি আবার, পত্রিকার নাম হচ্ছে दैनिक जागरण, हिंदी दैनिक। इजराइल ने अमेरिका की मदद से ईरान पर हमला कर दिया। एपी के रिपोर्ट के मुताबिक सेंट्रल तेहरान का धमाकों की आवाज सुनाई गई। पहला हमला सुप्रीम लीडर आयतुल्लाह अली खमीनाई के ऑफिस के पास हुआ। सुप्रीम लीडर खमीनाई के हमले में पहले ही सुरक्षित जगह भेज दिया गया। तेहरान में कि मेहराबाद एयरपोर्ट पर हमले की आवाज सुनी गई। ईरान पर हमला करने के बाद इजराइल ने अपने लोगों के लिए एडवाइस जारी कर दी और सुरक्षित जगह पर रहने की अपील की है। कर्मचारियों को शेल्टर में जाने के लिए कहा गया है। ईरान में 30 जगह पर इजराइल का हमला। इजराइल के रक्षा मंत्री ने जानकारी देते हुए कहा, इजराइल ने ईरान के खिलाफ एक प्रिवेटिव मिसाइल हमला किया है। ईरान में राष्ट्रपति भवन को निशाना बनाया गया। इसके साथ ही कई मंत्रालय के भवन पर हमला हुए है। इजराइल ने ईरान की खुफिया एजेंसी के दफ्तर पर निशाना साधा है। इजराइल ने ईरान में करीब 30 ठिकाना पर हमला किया। इजराइल ने सेना ने कहा कि उसने देश भर के इलाका में एयर रेड सायरन बजा दिया है ताकि जनता को आवाजी कार्रवाई से गেল। তারপর কি ইসরায়েল ने जारी किया अलर्ट। अच्छा, এটা গেল। তারপরে কি, ईरान ने बंद कर दिया एयर स्पेस। इजरायली हमले के बाद देखते हुए ईरान ने भी एयर स्पेस बंद कर दिया है। इजराइल को धमाके में ईरान में दहशत का माहौल है। अच्छा, তারপর দেখি। আচ্ছা, এটা শর্ট নিউজ কেন তো। আচ্ছা, দেখি আরো। দেখি। আচ্ছা, দেখি। এটা গেল। এবার অমর উজালা কি বলে দেখি। এই যে অমর উজালা, এটা শোনাচ্ছি আপনাদের। अमर उजाला थे। अमर उजाला आरेक न्यूज पेपर हिंदी। अमर उजाला, इजराइल अमेरिका का ईरान पर हमला, खमेनाई की ठिकाना में सैन्य ठिकानों तक कब कौन सी जगह बनी निशाना।
5 बिंदु माने 5 पर्व। ईरान पर हमला ईरान पर इज़राइल और अमेरिका ने साझा हमला कर दिया। माने साझा ने सरासरि हमला कर दिया। इज़राइली अधिकारी को कहना है कि उसकी तरफ से बोला, ये हमला ईरान को नेस्त-नाबूद करने के लिए किया गया है। जिन जगह पर हमला हुए हैं, उनमें शीर्ष नेताओं से लेकर अहम सैन्य ठिकाने शामिल है। সব জায়গায় বড়, বড় নেতাসহ যেকোনো বড়, বড় গুরুত্বপূর্ণ সৈনিক সমাদরে আছে সবার উপরে এটা একবার हमला করবে। इज़राइल और अमेरिका की ईरान पर सामूहिक हमला बोला है। पहले इज़राइल के रक्षा मंत्री और फिर अगला-अगला रक्षा मामलों में सूत्रों ने यही बात पुष्टि की। सामने आया है कि हमले की शुरुआत इज़राइल की तरफ से हुई है। तो देखिए ईरान पर कहाँ-कहाँ हमला हुआ हमला। द न्यूयॉर्क टाइम्स को रिपोर्ट के मुताबिक हमले के तेहरान और आसपास के क्षेत्रों में केंद्रित रक्षा गया है। ईरानी अखबार शार्क के मुताबिक ईरान के सुप्रीम लीडर आयतुल्लाह अली खमेनी के ठिकाना के पास धमाका हुआ। इसके अलावा ईरान में स्थित राष्ट्रपति के आवास और राष्ट्रीय सुरक्षा परिषद के दफ्तर के आसपास धमाके के बाद धुआं उठता देखा गया। बताया गया कि ईरान में तेहरान के अलावा 5 और शहर पर हमला हुए। इनमें काम इस्फहान की करमनशाह और कराज लेतिस्तान पर हमला शामिल है। इसके अलावा ईरान के अर्धसैनिक बल ईरान रेवोल्यूशनरी गार्ड को खुफिया निर्देशालय पर भी हमला किया है। सवाल 3, इजराइल ईरान में अब तक क्या-क्या कदम उठाए? इजराइल ने इन हमले के बाद इजराइल ने सबसे पहले आपातकालीन घोषित किया। ईरान की করেছে? इसी तरह ईरान भी अपने हवाई क्षेत्र बंद कर दिया। তাদের সকল एयरपोर्ट बंद कर दिए। पश्चिम एशिया से बाकी क्षेत्र में क्या हाल? कतर का मीडिया पोर्टल अल जजीरा के मुताबिक कतर में स्थित अमेरिका दूतावास ने अपने सभी कर्मचारी के लिए रेड अलर्ट जारी किया है और उन्हें सुरक्षित ठिकाना पर जाने के लिए कहा गया। दूसरी तरफ ईरान ने भी हमले के मद्देनजर अपने एयरबेस को बंद कर दिया। सवाल 5, ईरान पर हमले से पहले क्या हुआ? अमेरिकी राष्ट्रपति डोनाल्ड ट्रंप के खास दोस्त स्टीव विटकॉफ और उनके दामाद जैरेड कुशनर गुरुवार को ईरानी अधिकारियों से बातचीत के लिए जेनेवा में मिले थे। हालांकि इस बातचीत का कोई ठोस परिणाम नहीं निकला, जिसके बाद अमेरिका राष्ट्रपति डोनाल्ड ट्रंप ने कहा कि वह ईरान के परमाणु कार्यक्रम पर बातचीत से खुश नहीं है। उन्होंने शुक्रवार सुबह कहा था कि ईरान पर सैन्य हमले के लेकर उन्होंने फैसला नहीं किया। शनिवार सुबह अमेरिका ने ईरान के खिलाफ एक और कदम उठाए हुए इसे लोगों को अवैध तरह हिरासत में रखने वाला देश करार दिया है। इसके बाद सामने आया कि मार्को रूबियो अगले हफ्ते इजराइल का दौरा कर सकते हैं। আপনাদের বলেছিলাম কিনা যে যখন হামলা হবে টু শব্দটি কেউ করবে না, চুঁচা করবে না মধ্যপ্রাচ্য। চুঁচা করেছে? পাকিস্তান কোনো বিবৃতি দিছে, নিন্দা জানাইছে? জানায় নাই, জানাবেও না। বরং এই ইরানে যদি তেরিবেরি করে, মানে সোজা ভাষায় বলে সুদূর বুদুর করে, ইরান যদি বেশি ঝামেলা করে, আফগানিস্তানে যে হামলা করছে ওই হামলাটা ইরানের উপরে করবে এই পাকিস্তান। লিখে রাখেন আপনি আমার কথা, লিখে রাখেন। ইরান যদি পাল্টা কোনো কিছু করার চেষ্টা করে, অর্থাৎ আমেরিকা যদি দেখে যে বিপদে পড়ে গেছে, মানে যুদ্ধের কি হবে কেউ তো জানে না। ধরে নিলাম আমেরিকার পাল্টা আক্রমণ চালালো ইরান বা বিভিন্ন এয়ারবেজে বা আমেরিকান ঘাঁটিতে আমরা আক্রমণ করলো মিডল ইস্টে, হরমুজ প্রণালী দখল করতে গেল, ইসরায়েলে হামলা করলো, তখন দেখবেন ইরানকে দিয়ে হামলা করা হবে। লিখে রাখেন এই কথা আমার। যদি করে, আমি জানি কিছুই করতে পারেন, ইরানের কোনো ক্ষমতাই নেই। আপনাদের বারবার বলি ওই যে বোমা টোমা পারমাণবিক বোমা হ্যান তাহলে কিচ্ছু না, বোগাস। ইরাকের বেলা কি হয়েছে? ইরাকের বেলা এগুলো বলছে না যে এগুলো আসলে কিছুই নাই, ইরানে আসলে কিচ্ছু নাই ভাই, নিশ্চিত থাকেন ইরানে কোনো কিছুই নেই। এগুলো হয়তো এগুলো এমনি ভয় দেখানো, ভয় দেখে আমাকে একবার না আক্রমণ করছিল অনেক লোকে।
আমি তো তাদের সাথে আমার ঝগড়া হয়েছিল, মারামারি হয়েছিল। আমার এক বন্ধুর জন্য আমার জন্য না। আমার এক বন্ধুর জন্য মারামারি করেছিলাম। মারামারি করার পর হঠাৎ করেই দেখি তারা ৪০-৫০ জন লোক আমার সামনে, আমার প্রতিপক্ষ। আমি ভয়ে হাত পা কাঁপতেছিল। আমার এক ভাতিজা ছিল। ওর নাম ফারুক। আমার ভাতিজা বলল, "চাচা সর্বনাশ।" আমি, "কি যে?" কয়, "ডাইনে দেখো।" তাকায় দেখি যে ৪০-৫০ জন লোক তারা। আমরা চাচা ভাতিজা, আর কেউই নেই। আমার ভাতিজা কি বলছে জানেন? কয়, "চাচা ভয় পাওয়া যাবে না।" কয়, "সোজা সিনা টান করে দাঁড়ায় থাকো। কয়, দেখো কিছুই হবে না। আর যদি দৌড়টা দাও তাহলে কিন্তু চাচা ভাইসে ২ জনে মারা যাবো।" আমি তখন কি করলাম জানেন? একেবারে মানে আমি দৌড়ায় যে পালাবো সেই জায়গাও আমার তখন ছিল না। এমনভাবে মুখোমুখি গলির ভিতরে দিয়ে চলে আসছে ৪০-৫০ জন। আমি সোজা দাঁড়াইছিলাম। আমরা ২ চাচা ভাতিজা। হাত পা কিন্তু কাঁপতেছিল ভিতরে। ভর্তা বানায় ফেলত। কিন্তু আমাদের চাচা ভাতিজা দেখে আস্তে করে ৪০-৫০ জন দেখি থেমকে দাঁড়ায় গেল। আস্তে ওরা থেমে গেল, আমরাও আস্তে চলে আসলাম। তো ইরান ওই ভয়টা দেখাইতে চাইছিল। আমেরিকা আসলে কিছুই নাই। আমাদের হাতে তারা ভেবেছিল আমাদের কাছে অনেক কিছু আছে। কিন্তু আমাদের কাছে একটা বলাকা ব্লেডও ছিল না। আমাদের কাছে একটা মেসের কাঠিও ছিল না। আমাদের কাছে একটা মাটির ঢেল আছে। খালি হাতে ২ জন দাঁড়াইছিলাম। আমি তো টেরই পাই নাই, আমার ভাতিজা টের পাইছিল। মানে যদি আক্রমণ আমি যদি ঘুরে না দাঁড়াতাম আমাদের চাচা ভাতিজারে মেরে ফেলত। তো ইরান এরকম একটা ভয় দেখাইছে। আসলে কিছুই নাই ইরানের কাছে। ওই যে আপনারা বলেন না, ইরানের কাছে আছে। শুনেন, কারো যদি মুরত থাকে না, সাথে দেখায় দেয়। আর আমেরিকা এখন বলল না, আমেরিকা কেন আক্রমণ করল না? আমেরিকার একটা পলিসি। আমেরিকার পলিসি হলো সে ১ম এ তার শত্রুকে না খাইয়ে রাখবে। দুর্বল করবে। যেমন বাংলাদেশকে কি করেছিল ৭৪ সালে? না খেলে দুর্ভিক্ষ বানায় দিছিল। বুঝতে পারছেন? ওই দুর্ভিক্ষ ছিল আমেরিকার ৭১ এর প্রতিশোধ। আপনারা তো এগুলো তো হিসাব করেন না। এগুলো ছিল ৭১ এর যে দুর্ভিক্ষটা, বঙ্গবন্ধু সরকারের উপরে যে দুর্ভিক্ষটা লাগে এবং তারপরে দেখেন বঙ্গবন্ধু মারা যায়। আগে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে।